আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল না? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্ক আমায় পাঠিয়ে দিলি। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। আমার বেচারি গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছিল। যদি আমার কিছু হয়ে যেত, তাহলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। এত সহজে তোর কিছু হতে দিব না আমি। চিন্তা করিস না, আগে চাচ্ছু হবি তারপর। এমন সময় তে আসে। তেকে দেখে ইয়নো জঙ্কুকে প্রশ্ন করলো, হ্যাঁ বল, তারপর কি? মরে যাস? বাহ জঙ্কুক, বাহ। দেখেছো তে, তোমার জঙ্কুক ভাই আমাকে মরে যেতে বলছে। উনি তো চায় আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবে। তে চলো তোমাকে শাড়ি পরিয়ে দেই। না আপু, আমি শাড়ি পরবো না। শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? হয়তো খুব তাড়াতাড়ি আমার বিয়ের দাওয়াত পাবে। আয়ু তের দিকে চেয়ে আছে। তে চোখ মুছে সকিনার পাশে সোফায় গিয়ে বসলো। ইয়না আয়ুকে ইশারা দিতেই রুমের ভেতর চলে গেছে। জঙ্কুক সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সকিনা তুই ভেতরে যা। সকিনা সঙ্গে সঙ্গে উঠে গেছে। জঙ্কুক তের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করেছিস কেন? তের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। তে দু হাতে বারবার চোখ মুছছে। জঙ্কুক আবারও জিজ্ঞাসা করলো, কথা বলবি না? মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। নিষ্করণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর স্বামী পেয়ে তার মন অনুরোচিত হয়। খোঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললে কেউ কারো আপন হতে পারে না। তুই কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সে কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুললো জঙ্কুক। তে কিছুটা সরে গিয়ে তাকালো জঙ্কুকের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দিন। জঙ্কুক উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। 10 মিনিটও হয়নি জঙ্কুক এক গ্লাস শরবত নিয়ে আসে। শরবতটা খেয়ে নে। গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ বিশ্রাম নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? জঙ্কুক মনে মনে বলল, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। তে মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, চলে যাচ্ছেন যে, কিছু বললেন না? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। জঙ্কুকের এমন আচরণে তের বড্ড অভিমান হলো। ইয়নো ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল ইয়নোর বিয়ে। কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও কোনো উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, জঙ্কুক ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। তে চুপচাপ বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর জঙ্কুক বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসে। কোথায় গিয়েছিলি তুই? তোর গেস্টের সাথে দেখা করতে। এই কথাটা ফোন ধরে বলা যেত না? তোর যন্ত্রণায় কি বিয়েটা করতে পারবো না? সরি। কি হয়েছে জঙ্কুক? আর কিছু হয়নি। টাওয়েলটা নাও, মাথাটা মোছো। আমি জাংসুক ভাইয়া থেকে একটা শার্ট নিয়ে আসি। টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। এমনিতেই ভিজে আসছো, মাথা না মুছলে তো সর্দি লেগে যাবে। তারপর কি, নিউমোনিয়া আক্রান্ত হয়ে মরে যাব? বাজে কথা বলো কেন, নাও মাথা মোছো। মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা টাওয়েল। তে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়েল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। তে জাঙ্কুকের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় ইয়োনো ওদের ডাকতে রুমে আসে। এই দৃশ্য দেখে দু হাতে মুখ লুকিয়ে ঠাট্টা স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি। এখন কি করব? মাপ চা। আপনি ঠিক রুমেই এসেছেন, ভিতরে আসুন। ইয়োনো ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। এরপর মনে মনে বলল, যে জীবনে এমন যত্ন পেলাম না সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। তে টাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। আইরিন জংসুকের একটা শার্ট এনে তেকে দিয়ে চলে গেছে। এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশই হয়ে যাব। ইয়োনো রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুইটাকে মেরে আমি কাল জেলে চলে যাব। তাহলে ভাবি কি করবে? কি আর করবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখছো না। মুখটা বন্ধ করে যা, আমরা আসছি। জঙ্কুক পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। আপনি কোথায় গিয়েছিলেন আর এভাবে ভিজলেন কিভাবে? তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেকে দেখতে গিয়েছিলাম। পছন্দ হয়েছে? খুব। তে মিটি মিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা তে এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তের হাসি নিয়ে মঞ্চে গেল। সকিনা তেকে দেখে জিজ্ঞাসা করলো, মন ভালো হয়েছে তোমার? এখন কিভাবে ভালো হলো? আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল জঙ্কুক ভাই তাদের
কি করেছে? তেমন কিছু না, তুই বুঝবি না। প্রায় 2 থেকে 3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। নামজুন জাঙ্কুকে কল দিল। হ্যাঁ আব্বু, বলো। কি করছো? এখন খেয়ে বের হব। যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে সকিনা আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই তের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। তের মনে আতঙ্ক আর কৌতূহল দুইটাই বাসা বেঁধেছে। ভয়ে ভয়ে রুম থেকে বের হলো তে। 2টা রুম পরেই একটা রুমে আলো জ্বলছে। সেটা সোফার রুম, আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে। তে বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে দাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নারত শব্দ তত বেশি তীব্র হচ্ছে। তে রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপ্পি সোফায় বসে আছে। জঙ্কুক ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপ্পির উড়ুতে মাথা রেখে হাওয়া করে কাঁদছে। জঙ্কুকের এক পাশে সুগা, অন্য পাশে জংসুক ফ্লোরে বসে জঙ্কুককে শান্ত করার চেষ্টা করছে। ফুপ্পি জঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর জঙ্কুক অজরে কাঁদছে। হঠাৎ দরজায় তেকে দাঁড়ানো দেখে আয়ু বলল, তে তুমি এখানে? জঙ্কুক ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। আয়ুর মুখে তের নাম শুনে জঙ্কুক সহ সবাই আটকে ওঠে। তে রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল। কি হয়েছে ওনার? জঙ্কুক চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। জঙ্কুকের পেছন পেছন সুগাও বেরিয়েছে। তে আবারও জিজ্ঞাসা করলো, জঙ্কুক ভাই কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? তেমন কিছু হয়নি, এমনি মন খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। তে আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার জঙ্কুকের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। জঙ্কুক কেন কাঁদছিল, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে তে আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করে জঙ্কুকরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সুগা গাড়ি চালাচ্ছে। জঙ্কুক চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। তে জঙ্কুককে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। জঙ্কুক আর সুগা বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না তের। জিমিনকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। তে নিচে আসতেই নামজুন জিজ্ঞাসা করে, তোমরা বিয়েতে যাওনি? যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। কি নিয়ে এত দুশ্চিন্তা করো? দুশ্চিন্তা করি না বড় আব্বু। আম্মু, 1 কাপ চা করে দিতে পারবে? এখনই নিয়ে আসছি। আমি কিন্তু চিনি কম খাই। জানি বড় আব্বু। তে কিছুক্ষণের মধ্যেই 1 কাপ চা করে নিয়ে আসে। মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। তে চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলেও প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকে বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আম্মু, তোমার কি মন খারাপ? না বড় আব্বু। তে নিজের রুমে চলে গেছে। জঙ্কুক আর সুগা বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে বাসার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আর জঙ্কুকদের বাসার সবার দাওয়াত। তে যেতে না চাইলেও সবার জোরাজোরিতে বাধ্য হয়ে যাচ্ছে। তে দূর থেকে ইয়োনোর গার্লফ্রেন্ডকে বউ সেজে বসে থাকতে দেখে মনে মনে বলল, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। ইয়োনো ভাইয়ের 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরেই ক্লান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে সম্ভব না। ইয়োনো ভাইয়া, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ করে ইয়োনোর বউ এসে তাকে জড়িয়ে ধরে বলল, জঙ্কুক ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। বাই দ্য ওয়ে, জঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? না। জঙ্কুক ভাইয়াকে খুব ভালোবাসো, তাই না? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। দু চোখ ছলছল করছে। তাই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। এই তে, কাঁদবে না একদম। তোমার জঙ্কুক ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। আপু, ভাইয়া কোথায় জানেন? কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে। কি বিষয়? সেটা বলতে পারবো না গো।
ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না, তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ের যত্ন নিও। যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই তো করেছো। হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ এই মুহূর্ত থেকে। এইতে তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও। জঙ্কুক তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। উনি কখন এসেছে? অনেকক্ষণ আগে। তে দ্রুত চলে যায়। তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে তেকে অনেকক্ষণ বললা কেন? জঙ্কুকের প্রতি তের এই উদ্গীপটা দেখতে খুব ভালো লাগে। জঙ্কুক বলতেই মেয়েটা অজ্ঞান। তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা জঙ্কুক ভাইয়ের জন্য এত পাগল, তারপরও ভাইয়া কিছু বলে না কেন? তের এক বছরের ভালোবাসা দেখি তুমি হতাশ, অথচ জঙ্কুক কতগুলো বছর যাবত নিজের সাথে লড়াই করে চলছে। সে বেলায় তেকে ছুটতে দেখে জঙ্কুক জিজ্ঞাসা করলো, এভাবে ছুটছিস কেন? আপনি আমাদের সাথে আসলেন না যে, কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি কেন, খিদে পাইনি? না। পেটের 3 ভাগ যদি রাগ জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগ তো পানিই থাকে, তাহলে আর খিদে লাগবে কেন? মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলি একবারও? মনে ছিল না। বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। জঙ্কুকের অফিস শুরু হয়ে গেছে। তের ভার্সিটিও খুলে গেছে। দুই অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে জঙ্কুক। ইয়োনো হানিমুনে গেছে, তাই জঙ্কুকের একা সবকিছু সামলাতে হচ্ছে। এক বিকেলে তেকে কল দিল জঙ্কুক। আমাকে দেওয়ার মতো একটু সময় কি হবে আপনার? কেন হবে না, আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। তে রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিকশা দাঁড়ানো। তে আশেপাশে জঙ্কুককে খুঁজছে, কিন্তু জঙ্কুক কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো জঙ্কুক একটা গাছের নিচে দাঁড়ানো। তে ডাকতেই রিকশায় উঠে বসলো। বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিকশা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিকশা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ দুই একটা গাড়ি আপন গতিতে ছুটছে। জঙ্কুক তেকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। গাড়িটা কেমন? ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করি কি করব? গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? আপনার সাথে ফাইজলামি মানায় না। আমি ফাইজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। আপনি কিনেছেন? জি ম্যাম। কিন্তু কেন? গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না, আপনি গাড়ি কেন কিনলেন? মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আমি বাইক চালাবো, আর তুই গাড়ি। আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি চুপ, চল ঘুরে আসি। তে জঙ্কুকের পাশের সিটে বসে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই গাড়ি কিনেছেন, এতে রাগ করার কি আছে? একটা কথা জিজ্ঞাসা করি? ইউনো ভাইয়ের গায়ে হলুদের রাতে কাঁদছিলেন কেন আপনি? নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিত বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। তাই কিছুই বুঝতে পারেনি, তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারলো না। ঘন্টাখানেক তেকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো জঙ্কুক। আশেপাশে অনেক মানুষ। আমরা এখানে কেন এসেছি? এমন সময় বোগামা তামিম এগিয়ে আসে। ওদের দেখে তে গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। জঙ্কুক তের হাত ধরে আটকে দিল। বোগামা তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। কোনো ব্যাপার না। তের আগে কটমট করছে। জঙ্কুক এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে তের আরো বেশি রাগ হচ্ছে। বোগামা তামিম জঙ্কুকের সাথে টুকিটাকি কথা বলছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে তের চোখে ধরে। জিমিন, তাই না? জিমিন চোখ ছেড়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে ইভাও বেরিয়ে আসে। সবাইকে দেখে তের মন আবারও খারাপ হয়ে গেছে। তে, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবারের থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সে সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। ওইটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। প্লিজ তে, এত রাগ করে থাকিস না। ইভা বেগম তামিম কানে ধরে সরি বলছে। তে তবু মুখ ফুলিয়ে রেখেছে। আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। তোর পায়ে ধরলে মাফ করবি তো আমাদের? না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। জঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমন ভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওখানে কারো দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ।
আমি পারবো না, আমি ভুল করেছি, তাই আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি, আমি একাই থাকবো। আমার কথা মানবি না? আপনি ওদের সাথে মিশার জন্য এত জোর করছেন কেন? জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবে কিনা বল। আমি ওদের সাথে কথা বললে যদি আপনি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। জঙ্কুক সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা শেষ হলে নিতে আসবে। সরিতে, আমাদের করা দুষ্টামিতে এত বড় বাস খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথায় পাত্তা দিসনি। তোদের জন্য সুগা ভাইয়ের কাছ থেকে আমাকে কত বকা খেতে হয়েছে। এই দায় কে নিবে? আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলি। জিমিন তের ব্যাপারে বরাবরই ঠিক থাকে। আসলে আমরা তো তোর সত্যিকারের বন্ধু না, ডিপার্টমেন্টের পরিচয়। হয়তো 4-5 বছর একসাথে পড়বো, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু জিমিন, সে তো স্কুল জীবন থেকে তোর সাথে আছে। তে কেমন, ওর ইচ্ছে পছন্দ অপছন্দ জিমিন সবচেয়ে বেশি জানে। অথচ আমরা জিমিনের কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। সত্যি জিমিনের মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। সেই ঘটনার পর আমিও বুঝেছি জিমিন ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যিই আমার ভালো চায়। আচ্ছা তে, জিমিন তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না? হ্যাঁ, একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু জিমিন সবসময় আমার পাশে ছিল আর এখনো আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। হ্যাঁ, এর জন্যই তো দুইজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। তে, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারিস। কিভাবে? জিমিনকে সুগা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেই তো জিমিন তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্কটা আজীবন এমনই থাকবে ইনশাআল্লাহ। জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। বেবি, তুমি কি আমার জিমিন তার মুখ চেপে ধরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তাছাড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। তে নিজের মুখ থেকে জিমিনের হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চেয়েছি, ইনশাআল্লাহ সেটাও পেয়ে যাব। তোর আজগুবি ইচ্ছে পূরণ হওয়ার নয়। পূরণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? না, জিমিন কাউকে পছন্দ করে না আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। তে, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু জিমিনকে তোর ভাবি হিসেবে নিলে সারা জীবন তোর পাশে থাকবে। তুই আর কথা বলিস না, ভন্ড কোথাকার। সেদিন তো খুব করে বলেছিলি কার এত বড় সাহস যে তের গায়ে হাত তুলবে। আমি দেখবো তেকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? জঙ্কুক ভাই আর এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গিয়েছিলি। ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। এই বোগাম, ভাবটা কম নিয়ে বল। সেদিন জঙ্কুক ভাইয়ার কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই ভয়ে চুপ করে গিয়েছিলাম। কি ছিল? ভয় পাবি না তো? না, বল। রি বল। চুপ কর বোগাম। জঙ্কুক ভাইকে তোর গুন্ডা মনে হয়? আমার জঙ্কুক ভাইয়ের নামে আরেকটা বাজে কথা বললে আমিই তোকে শেষ করে দিব। আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া তে শোন, জঙ্কুক ভাইকে আমি গুন্ডা বলছি না, শুধু বলেছি ওনার কাছে এরকম কিছু একটা আছে। বাজে কথা বলিস না বোগাম। জঙ্কুক ভাইকে দেখে তুই ভয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। ওনাকে দেখে ভয় পেলে হয়তো ভয়ে পালাতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গিয়েছিলাম। ওনার ধমকে থেমেছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাচ্ছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। তুই বললি আর আমি বিশ্বাস করে ফেললাম, জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। কেন? তের সামনে জঙ্কুক ভাইয়া খুব ফর্মাল, অথচ আড়ালে জঙ্কুক ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর সেই জিনিসটা কোথায় হাওয়া হয়ে গিয়েছিল? আমি তো হাসপাতাল সর্বক্ষণ ওনার সাথেই ছিলাম, কই দেখিনি তো। ওনাকে হাসপাতালে যে এনেছিল এই কথাটা তাকে জিজ্ঞেস করিস। তে কপাল কুঁচকে ভাবছে, সেদিন তেরা হাসপাতালে যাওয়ার আগেই জঙ্কুককে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া সুগাও সেখানে ছিল না। তাহলে কি বোগামের বলা কথাটা সত্যি? ধুর, আমি এসব কি ভাবছি।
এই বগম, তুই চুপ করবি? তোর আজে বাজে কথা শুনে ইচ্ছে করছে লাঠি দিয়ে তোর মাথায় মারি। হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুইটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহই ভালো জানেন। তোরা 3 দিন কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। আচ্ছা, তোরা মার কেমন খেয়েছিলি রে? শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। জিমিন, এবার তুই কিছু বল। আমি নতুন করে কিছু বলতে চাই না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবে ওকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না, প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চোখের আড়াল হলে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে জিমিনকে আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। জিমিন এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। জিমিন আমার ভাবি, আজ থেকে জিমিনকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না। তে সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না। আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। জিমিন কপাল গুটিয়ে তেকে দেখছে। তে ইদানিং শান্ত স্বরে কথা বলে। কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ জঙ্কুকের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। তের এমন পাগলামিতে জিমিন বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগেই জঙ্কুকের মুখে ভালোবাসি কথাটা শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটলো কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। তেকে যে যা বলে, যদিও সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে। সুগার প্রতি জিমিনের কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। তেকে করা শাসন দেখেই জিমিন ভীত হয়ে থাকতো। সুগা বাসায় থাকলে কখনো তেদের বাসায়ও যেত না। কথা বলা তো দূরের বিষয়, বছর খানেক যাবৎ ফোনে মাঝে মধ্যে কথা হয়, তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে সুগা দুই একটা কথা জিজ্ঞাসা করলেও বুক কাঁপে জিমিনের। জিমিন বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে। কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর না বলতে দুইবার ভাবে না। কিন্তু তের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ তে খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। জাঙ্কুকের কথায় হয়তো বোগামদের সাথে কথা বলছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে তের আজকের পাগলামিটা জিমিনও স্বাভাবিকভাবে নিতে পারছে না। তাকে কিভাবে থামাবে সেসব ভেবে বুক কাঁপছে জিমিনের। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। আজ থেকে সবাই তে আর জিমিন দুজনকেই ভাবি ডাকবি, বুঝলি? কেন? তে জঙ্কুক ভাইয়ের বউ, তার মানে আমাদের ভাবি। আর জিমিন সুগা ভাইয়ের বউ, মানে শোন, তেকে ডাকতে ইচ্ছে করলে ডাক, আমার কিছু ডাকতে আসবি না। থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে তেও ভাবি, তুইও ভাবি। জঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ। ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নেই। ভাবিরা প্লিজ আমাদের মাফ করে দিবেন। আমাকে একদম ভাবি ডাকবি না। তুই পাগলামি করছে বলে কি তোরাও করবি নাকি? তের ভাইয়ের বউ অথবা অন্য কারো যারই বউ হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবিই হবি। তাই তোরা দুজনেই আমাদের ভাবি। ভাবি বেশি হয়ে যাচ্ছে তে। দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি আর তোমার একমাত্র ননদিনী। একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। তে, তোর পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে সেটা ভিন্ন কথা। সেখানে পরিবারটা না একদমই উচিত না। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজনে দুটো কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার আমার সাধ্য নেই। আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটা কি? রাগ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বগল তামিম, তোরা এবার থাম। সরি জিমিন। কি হয়েছে বেবি, তুমি কি রাগ করেছো? না, রাগ করিনি। তো কি হয়েছে ভাবি? মানুষ নিরন্তর সুখে নিখোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে। কি হয়েছে তে? সরি জিমিন, আমার ওরকম ভাবে জোর করা একদম উচিত হয়নি। কি হয়েছে তোর, বল প্লিজ। আমার পরিবার যেমন ছোট থেকেই আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট একটা কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদেরকে ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। জঙ্কুক ভাই ছাড়া বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক।
এমনকি যে সুগা ভাইয়া আমার ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। তোর পরিবারে কি সমস্যা? কিছু হয়েছে? একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না। সবকিছু অসহ্য লাগতো, কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে কান্না করছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যাতা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মাথায় তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল, কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার কাছ থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো। আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে যায়। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথা সত্য ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে যায়। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনা ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বু তেমন কোনো কথা বলতো না। ভাইয়ার শরীর সুস্থ হলেও মন তখনও অসুস্থ ছিল। তারপর থেকে জঙ্কুক ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। এরপর থেকে ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে জঙ্কুক ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে জঙ্কুক ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে নাকি রাজনীতি করবে। আম্মুদের কাছে বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি ছিল না। আব্বুরা তো আরো আগে রাজি না। শুনেছিলাম জঙ্কুক ভাইয়া রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে সুগা ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে জঙ্কুক ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন জঙ্কুক ভাই সেই সাপোর্ট দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে জঙ্কুক ভাইয়ের প্রতি মনের ভিতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো জঙ্কুক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4 থেকে 5 বছরের হবে। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত, আর ছেলে এলাকার স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ের সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। তারপর ওই মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে যায়। কথাবার্তা নেই। মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যাতা বলে গেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসায় মূল ঝামেলা শুরু হয়েছিল। তোর ভাই এখন ঠিক আছে তো? এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ের মনের অবস্থা কি, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। সরি জিমিন, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চেয়েছি, আর কিছুই না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমাকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার, তেমন তুইও আমার সব থেকে সেরা বান্ধবী। আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক, যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যা মায়ায় নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে। সেখানে কোনো মিথ্যা দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্নছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সবকিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে সুগা ডাকলো, বনু বাসায় যাবে না? আসছি ভাইয়া। সরি জিমিন, প্লিজ কিছু মনে করিস না। জিমিন কিছু বলার আগেই তে চলে গেছে। সুগা জিমিনকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। কি হয়েছে বনু, কাঁদছিস কেন? কিছু না, চলো যাই। এতক্ষণ যাবত এখানে বসেছিলি, খাসনি কিছু? না, আমি আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। বলে তে সুগার সাথে চলে গেছে। জঙ্কুকদের শুকনো মুখ আর ভেজা চোখ দেখে সুগার দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলো, কিন্তু সুগাও জানে না। কেউ কিছু বলছে?
আমাকে কেউ কিছু বলার সাহস আছে? টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। নামজেন আর সুবিন নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিল। নতুন গাড়ি থেকে জঙ্কুকদের নামতে দেখে ওখানে থমকে দাঁড়ালো। তে জঙ্কুক সুগা তিনজনই গাড়ি থেকে নেমেছে। কোন গেছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে এসেছে। জঙ্কুক, গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারোর? আমি কিনেছি। বাড়ির মধ্যে তিনটা গাড়ি থাকার পরেও অ্যাকাউন্ট থেকে টাকা তুললে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে হয় না জঙ্কুক। চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়িটা কিনেছি। তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবার বলা হয়নি জঙ্কুক। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। দুদিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। নিজের যোগ্যতা প্রমাণ করছো হয়তো। সুবিন কিছু বলতে চেয়েও থেমে গেল। জঙ্কুক সুগা নিজেদের রুমে চলে গেছে। তে আম্মু, বড় আম্মু, কাকিয়া সকিনা বান্টুকে ডেকে জঙ্কুকের নতুন গাড়িটা দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে তের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসাব চাইতে পারে, সেখানে জঙ্কুক ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। জঙ্কুকের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। তে রুমে এসে চোখ বন্ধ করলো। পরের দিন ভার্সিটিতে যেতেই জিমিনের সাথে দেখা। জিমিন তের জন্যই বাইরে অপেক্ষা করছিল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ক্লাসটা আগে শেষ করি, পরে বলবো। আচ্ছা। ক্লাস শেষ করে বের হতেই জিমিন বলল, জানিস আপু সরকারি জব হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই রাগে কলই ধরিসনি। না, রাগ করিনি, আসলে আমারই ভুল হয়েছে। এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে কে বুঝবে শুনি? তে কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরো 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কে ট্রিট দিবি? আমি দিব। না, আমি দিব। ভাবি, আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো। তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। তে আর জিমিন ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু জঙ্কুক সুগাকে বলা হয়নি। জিমিন বারবার বলছে ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। তাই কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি তে। এই অবস্থায় জিমিন আর সুগাকে একসাথে দেখলে তের আবারও ভাবি টাকার স্বাদ জাগবে। তে, তোর কি মন খারাপ? কই না তো। এমন সময় জঙ্কুক কল দেয়। তে কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিসফিস করে কথা বলছে। মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। জিমিন, সময় আছে, ভেবে দেখ। জঙ্কুক ভাইয়া যেমন তেল কেয়ার করে, সুগা ভাইয়াও কিন্তু তেমন কেয়ারই করবে। যতই হোক দুজনের গায়ের রক্ত তো একই। চুপ থাক, বেশি কথা বলিস। তে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসে। গতকাল যেহুব বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। জঙ্কুকের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছে। সেই থেকে জঙ্কুকের বাড়ি ফেরার অপেক্ষা করছে। জঙ্কুক বাসায় ফেরার 20 মিনিট পর যেহুব জঙ্কুকের রুমে যায়। ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কি হয়েছে চাচু? বলছি চল আগে। যেহুব জঙ্কুককে নিয়ে ছাদে চলে আসে। তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটাই তো, তারপরে তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। যেই ধ্বংসলীলায় তুই মেতেছিস, এর ফলাফল খুব ভয়ানক হবে। তুই কি জেনে বুঝে তাকে ভালোবেসেছিস? জেহুবের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে জঙ্কুক। চাচ্চু তের কথা কিভাবে জানতে পারলো? জঙ্কুক আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। এখন তো বুঝিস, ছেড়ে দিতে পারবি? না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না চাচ্চু। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবু মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে। মনে হচ্ছে হয়তো সবকিছু ঠিক করতে পারবো। তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইনশাল্লাহ, আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতির সামনে আসবে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আচ্ছা চাচু, আমি তোকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানো? আমি আরো 6 মাস আগে থেকেই তোদের খেয়াল করেছি। প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। দেখতে দেখতে আরো 15 দিন কেটে গেছে।
আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়েই সুগা বেরিয়ে গেছে। জঙ্কুকও তাড়াহুড়া করে নাস্তা করে বেরিয়েছে। জঙ্কুক আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে এসেছে। দুপুরের দিকে জঙ্কুক ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসে। হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া আমি সকিনা। কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচু বুঝে গেছে। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছে। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। প্লিজ ভাইয়া আপনি কিছু করুন। সকিনার মুখে অকল্পনীয় কথাটা শুনতেই জাঙ্কুকের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। জাঙ্কুক নিজের সর্বোচ্চ অনুবলে তেকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। তে কোথায়? আম্মুরা সবাই আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। ওকে বলে সাজুগুজু করতে হবে না। আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। আচ্ছা। জঙ্কুক কল কেটে দিয়েছে। সকিনার সাথে জঙ্কুক শান্ত স্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু জঙ্কুকের ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। তে বাসায় অল্প সাজুগুজু করলেই জঙ্কুকের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে, যাতে তের উপর শয়তানের কোনো নজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার থেকে দেখতে আসবে, এটা জঙ্কুক বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করবে না। সুগাকে কল দিতে দিতে জঙ্কুক দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। এদিকে তে বিছানায় হেলান দিয়ে বসে আছে। আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই থেকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। তের সেসবে মনোযোগ নেই। আস্তের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে তে নিজেকে শান্ত রাখতে পারেনি। তারপর জঙ্কুকের উদাসীনতা তেকে আরো বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা জঙ্কুকের কথা শুনে সবটাই বুঝেছিল। তাই আজ তের মনে আতঙ্কের রেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছে। ইসরি আর কতক্ষণ বয়ে থাকবি? হ্যাঁ, তাড়াতাড়ি উঠতে রেডি হো। হ্যাঁ, তারা যে কোনো সময় আয়া পড়বো। তোর আব্বার ফরে আব্বার রাগারাগি করবো দেরি হইলে। আম্মু, আমি একটু শান্তিতে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? উরি মারি আল্লাহ রে আল্লাহ, সহ্য হইতো না করে। হ্যাঁ, তুই রেডি হস না এখনো? তোর আব্বাই জানতে পারলে চিল্লাচিল্লি করবো। হ্যাঁ, তারা গেলে গা আবার পরে খাইস। ও মাই লিটল গার্ল, ইওর ফাদার এন্ড বিগ ফাদার কে তো ভালো করেই চিনো। সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। নিচে আব্বু চাচুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে জঙ্কুকে মেসেজ দিয়ে জানিয়ে তে রুমে আসে সকিনা। নামজন বাসায় নেই। জেহব সুবিনকে বারবার বোঝানোর চেষ্টা করছে, অথচ সুবিন কিছুতে বুঝতে চাইছে না। সকিনা তে রুমে ঢুকতেই তে খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা সকিনা চোখের ইশারায় জঙ্কুকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। জিন শান্ত স্বরে তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তের এক কথা, দেখতে আসলে তবে সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য তে সবকিছু রেডি করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। সুবিনার যে হোক অনেকক্ষণ অপেক্ষা করে কল দিল সেই লোকের নাম্বারে। হ্যালো, কোন আছেন আপনারা? আমি অফিসে আছি। আমাদের বাসায় আবার কথা কি ভুলে গেছেন নাকি? না ভাই, ভুলি নেই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে। তাই শুধু শুধু। আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা আপনার আগে থেকে জানা দরকার ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল। আপনার আগ্রহ না দেখাইলে আমি তো আপনার ঘরে জোর করলে মিলে না। মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। সুবিন রাগে কল কেটে দিয়েছে। নিজের দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছে, সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছে না। আগের বার সুগারা কিছু একটা করেছে ভেবে এবার জঙ্কুক সুগাকে কিছু জানায়নি, অথচ এবারও একই সমস্যা। সুবিন মনে মনে ভাবছে, ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিনকে আমার মায়ের ব্যাপারে এত আগ্রহ দেখাইছিল কেরে, আর আমার মায়ের দেহনির লেগে এত উতলা হয়ে গেছিল কেরে। থাক ভাইয়া, মন খারাপ করো না, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। আসবে না কেন? ফলাই নাকি অন্য মাইয়ারা পছন্দ করে। তে ফিক করে হেসে ফেলল। তে দেখা দেখি সকিনাও হাসছে। জিন রাগী কণ্ঠে বলল, এই তে হাসছিস কেন? তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে নাকি অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী। এখন এসবের মানে কি? তে বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে বলল, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলে তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে।
আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। কি রে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করবো। এরপর সবাই নিজেদের রুমে চলে গেছে। তে সকিনাকে উদ্দেশ্য করে বলল, সকিনা, আমার ফোনটা দে তো, ভাইয়া আর জঙ্কুক ভাইয়াকে কল দিয়ে আসতে বলে একসাথে খাবো। তে সুগার জঙ্কুক দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছুই বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। সন্ধ্যার আগে আগে জঙ্কুক বাসায় আসে। মামুনি, এক কাপ কফি দিবা প্লিজ? তুই ফ্রেশ হ, আমি কফি বানিয়ে ফাড়াই দিতেছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। জঙ্কুক সচরাচর নিজের কফি নিজেই করে, আজ মূলত সুবিনের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে। জঙ্কুক দুইটা সিঁড়ি উঠতেই সুবিন জিজ্ঞাসা করলো, কোনো আসিলে তুমি? অফিসে। কেন? সুগা কোথায়? আমি কি জানি। জঙ্কুক রুমে চলে গেছে। সুবিন চোখ বন্ধ করে সোফায় বসে আছে। জঙ্কুকের কথাবার্তা খুবই স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। সুগা জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়েক্ট করত, অথচ সুগাও এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেনি। তার মানে সুগাও কিছু জানে না। সুবিন মনে মনে বলল, সুগার জঙ্কুক কিছু না জানলে এমনটা হইলো কেমনে? তাহলে কি সত্যি ওই ফুলা অন্য মাইয়ারে পছন্দ করে? জঙ্কুক কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসে। সুবিন তখনও সোফায় বসা, তাই জঙ্কুক সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। মামুনি, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। সুবিনের করা নিষেধ, জঙ্কুক কিংবা সুগার সামনে তের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। জঙ্কুক সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো, মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলছে, লোকে কি বলবে? আমারই কইতেছিস কে রে, তুই গিয়া ক। জঙ্কুক হাতে কফি কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচু। হ্যাঁ বলো। মামুনি বলছে আপনার নাকি চুল পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। তাই নাকি? এর মধ্যে ইয়নজুন রান্নাঘর থেকে তেড়ে এসে জঙ্কুকের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, লেট বেয়াদব, আমি আবার এই কথা কখন কইলাম? হ্যাঁ, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচুকে জানালাম। তাইলে আমার এখন কি করতে হইব? সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে, আমি এখন পালাই। জঙ্কুক টেবিলের উপর কাপ রেখে সিঁড়ির দিকে দৌড় দেয়। ইয়নজুন স্বচ্ছ দৃষ্টিতে জঙ্কুকের দৌড় দেখছে। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উপরে উঠছে ছেলেটা। ওর উপরে ওঠা তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে এসেছে। আশপাশে মসজিদে মাগরিবের আজান পড়ছে। বাবা জঙ্কুক, কোন তুমি নামাজে যাইতা না? টুপি নিয়ে আসছি। কিছুক্ষণ পর জঙ্কুক আর সুবিন একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছে। সুগা কি নামাজ পড়ে? ফজর না হলে উঠতে পারে না, বাকি ওয়াক্তে কি পড়ে? আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কিনা তা জানি না। তুমি একটু বুঝাইয়া কইও। জঙ্কুক মনে মনে বলল, সুগাকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। আপনি চিন্তা করবেন না, ফজর থেকে সুগা আমাদের সাথেই নামাজে যাবে। দেখো যদি উঠাতে পারো। প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরে নামাজ পড়ে একেবারে ঘুমাবে। সুবিন জঙ্কুকের কথা শুনে হাসলো। নামাজ শেষে অফিসের কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় এসেছে। ততক্ষণে তেরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসে। সুগাও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত। তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। জঙ্কুক আর সুবিনকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে সুগা অবাক হলো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে নামজন আর সুবিন সামনে গল্প করতে করতে চলে যায়, পেছনে জঙ্কুক, সুগা আর জেহব টুকিটাকি কথা বলে। সুগা না থাকলে জঙ্কুক আর জেহব একসঙ্গে যায়। তবে প্রথমবার বাসায় কেউ না থাকাতে জঙ্কুক আর সুগার আব্বু একসঙ্গে বাসায় এসেছে। তবুও এমন একটা দিনে জঙ্কুকরা আসতেই তে ঘাড় ঘুরিয়ে জঙ্কুককে দেখে নিল। জঙ্কুক সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। নামজন আর যে হোক ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। এমন সময় সুগার ফোনে ইয়োনোর কল আসে। হ্যাঁ ইয়োনো ভাইয়া, বলো। জঙ্কুক কোথায় রে? আছে পাশেই, খেতে বসেছে। জঙ্কুক বিকেলে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ একদম, ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনের বাহিরে কোনো কথা নেই। খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক আর সুগা বেরিয়েছে। যদিও জঙ্কুক যেতে চাচ্ছিল না, কিন্তু সুগা এক প্রকার জোর করেই নিয়ে গেছে। ইয়ন আর কাইলা অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহের সেই সুপরিচিত আড্ডাখানায় জঙ্কুকদের জন্য অপেক্ষা করছে। জঙ্কুকে সেই চুপচাপ বসে পড়েছে। কিরে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গিয়েছিলি? আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল। কি বলিস? তারপর?
সুগা ইয়োনোর সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতে 3 আঙ্গুল বাস করে বাকি 2 আঙ্গুল ইয়োনোর কপালের কিছুটা উপরে মাথায় রেখে রাগান্বিত কণ্ঠে বলল, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর, তাও আবার আমার স্পেরোকে। বিয়ে তো বহুদূর, তুই আমার থেকে কল্পনাতেও দেখতে পারবি না।